এই পিরোজপুরের জনগণের দোয়া এবং ভালোবাসায় আমি পিরোজপুরের জনগণের সেবক হতে পারি। তারপরে আমি যে কাজগুলি করতে চাই সে কাজগুলির বিষয়ে আমি একটু সব পয়েন্ট বলতে পারবো না, আমি গুরুত্বপূর্ণ 5-6টি পয়েন্ট উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদের পিরোজপুরের সব থেকে বড় যে সমস্যাটি আমার কাছে দৃষ্টিগোচর হয়েছে অথবা আমি নিজে যেটা অনুধাবন করেছি সেটা হলো এই, আমাদের এই পিরোজপুরে কোনো ইন্ডাস্ট্রি নেই, মিল কল কারখানা নেই। না থাকার কারণে আমাদের এখানে কোনো তরুণ যুবক অথবা শিক্ষিত সন্তানেরা আমাদের এখানে পিরোজপুরে কেউ থাকে না। কেউ ইন্টার পাস করে দেওয়ার পরেই সেই খুলনা, ঢাকা, বরিশাল অন্য কোথাও চলে যায়। এমনকি শিক্ষিত কিছু লোক যদি থেকেও থাকে তারা বেকার অবস্থা থেকে যায় এবং তাদের পরিচয় জানতে চাওয়া না বলে তারা বলে যে কি করেন আপনি, বলে আমি সাংসারিক করি। সাংসারিক করে কোনো প্রফেশন না, এখানে প্রফেশন না। তাহলে এখানে কর্মসংস্থান নেই। কর্মসংস্থান হলে পিরোজপুরের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হতো। এজন্য যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেন তাহলে এই পিরোজপুরকে একটি ইকোনমিক জোন করে এখানে বেসিক শিল্প নগরী স্থাপনের মাধ্যমে ইনশাআল্লাহ আমি ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আমাদের শিক্ষার মানের বেহাল দশা। শিক্ষার মান তো অনেক পরের কথা। আমাদের যে বিদ্যালয় যে ভবনগুলি, এই ভবনগুলি তো জরাজীর্ণ অবস্থা। এই ভবনগুলিতে তো আমাদের বাচ্চারা ঠিক মতো পড়াশোনা করতে পারছেন না। এরপর এখানে শিক্ষক হিসেবে যারা আসছেন, আমি কাউকে অবজ্ঞা করছি না, ছোট করছি না, বাট ট্রেইনড আপ শিক্ষক না থাকার কারণে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী আমাদের বাচ্চাদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারছেন না। একই সাথে আধুনিক বিশ্ব যদি পর্যালোচনা করি তাহলে প্রত্যেকটি পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় যে তাদের প্রত্যেকটি স্কুল ভবন অত্যাধুনিক ইকুইপমেন্টস দিয়ে সাজানো, কিন্তু বাংলাদেশের আমাদের কিছু কিছু স্কুলে মাল্টিমিডিয়ার ব্যবস্থা পাওয়া যায়, সবগুলিতে পাওয়া যায় না। যেখানে শিক্ষকরা ট্রেইন আপ হওয়ার পরেও আমাদের বাচ্চাদেরকে মাল্টিমিডিয়া ক্লাসে শিক্ষা প্রদান করতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আধুনিকায়ন করবো, মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রত্যেকটি স্কুলে আমরা চালু করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা কি বলবো। এখানে একটি হাসপাতাল হয়েছে আজ থেকে কয়েক বছর আগে। দুর্ভাগ্য, বিগত সরকারের দুর্নীতির কারণে হাসপাতালটি আজ পর্যন্ত চালু করা যায়নি। আর যে হাসপাতালটি বর্তমান আছে এই হাসপাতালের এমন দুরবস্থা যে এখানে সুস্থ মানুষ ঢুকলে অসুস্থ হয়ে যায়। এটার পরিবেশটাও ঠিক ভালো নয়। তবে এখানকার চিকিৎসক অথবা এখানকার যাদের দায়িত্ব আছে তাদের উপর আমি দোষারোপ করছি না, সরকারের পক্ষ থেকেই স্বাস্থ্য খাতে তাদের যে ব্যবস্থাপনাটাই দুর্বল। আমরা আমাদের অঙ্গীকার হলে এরকম যে পিরোজপুরের কোন একজন মানুষকে আমরা বিনা চিকিৎসায় কষ্ট পেতে দেব না। আমাদের এই জেলার কোন মানুষকে বড় কোন রোগ শোক না হলে পিরোজপুর ছেড়ে অন্য কোথাও তাদেরকে চিকিৎসার জন্য যেতে হবে না। কারণ আমাদের এলাকার মানুষরা যখন রোগে আক্রান্ত হয় শুধু রুগী তো একা যায় না, রুগীর সঙ্গে রুগীর বাবা মা ভাই বোন স্ত্রী তারাও যায়। যেখানে যায় সেখানে গিয়েও তাদের থাকার ব্যবস্থা হয় না। আবার কোন রকম থাকার ব্যবস্থা হলেও সেখানে যে অর্থনৈতিক তাদের যে খরচটা হয় এই খরচের সম্পন্ন তারা করতে পারে না। এই কারণে আমাদের স্বাস্থ্য সেবাকে, পিরোজপুরের স্বাস্থ্য সেবাকে আমরা শুধু আধুনিকায়ন নয়, আমরা এটাকে ঢেলে সাজাবো যাতে করে কোনো একজন রুগীকে পিরোজপুর ছেড়ে বাইরে কোথাও যেতে না হয়। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমাদের এই পিরোজপুর একাশন নদী বেষ্টিত একটি আসন। আমাদের এই হুলারাম থেকে সন্ন্যাসী, আবার এদিক থেকে সেই নাজিরপুর টুঙ্গিপাড়া বর্ডার পর্যন্ত আমাদের টোটাল এরিয়াটা আমাদের ভেরিবাদ ওই অর্থে নির্মাণ করা হয়নি। মাঝে মাঝে কিছু বাঁধের কাজ করা হয়, কিন্তু বৃষ্টি হলে সে পানি নেমে গিয়ে আমাদের অতিবৃষ্টিতে আমাদের প্রত্যেকটি গ্রাম বা গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যায়। আর যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন মানুষের জান এবং মালের ক্ষয়ক্ষতি হয়। এই জন্য আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, পিরোজপুরের জনগণের সেবক হওয়ার সুযোগ দেন, তবে এই পিরোজপুর আমাদের এই এক আসনের চতুর্দিকে আমরা টেকসই বাঁধ নির্মাণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সড়ক ব্যবস্থা, আমাদের এটা একটি জেলা শহর, কিন্তু বাইরের জেলার কোন মানুষ যদি আমাদের শহরে প্রবেশ করেন তাহলে কি মফস্বল ছাড়া কিছু বলবে না। আমাদের এখানে যাতায়াত ব্যবস্থা ওই অর্থে নেই, রাস্তাঘাট অত্যন্ত সরু, নাগরিক সুবিধা নেই, কিছু নেই। আর রাস্তাঘাটগুলি বিগত সরকার যা করে গেছে এটা আর কি বলবো আপনাদেরকে। বিশেষ করে আমাদের নাজিরপুর থেকে বৈঠাঘাটা যে রাস্তা, প্রায় 17 কিলোমিটার রাস্তা, এই রাস্তাতে তো মানুষ পায়ে হাঁটা দূরের কথা, পশু পাখিও হাঁটতে গেলে তাদের কষ্ট হয়। এত বেহাল দশা।
আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের এই ভেঙে পড়া সড়ক ব্যবস্থাকে, ব্রিজ কালভার্টকে আমরা আধুনিকায়নের পাশাপাশি প্রশস্তকরণ করবো ইনশাআল্লাহ। আমাদের পিরোজপুর পৌরসভা, আপনারা জানেন এই পৌরসভা 100 বছরের পুরনো একটি পৌরসভা, 100 বছরের অধিক। অথচ এই পৌরসভায় কি আছে, কি আছে দেখার মতো? কি ভবন নেই, একটা আধুনিক মানের শপিং মল নেই, মানুষের বসে আড্ডা মারার মতো একটি জায়গা নেই, ফ্যামিলি নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিনোদনের কোনো জায়গা নেই। আমাদের এখানে সুপেয় পানির ব্যবস্থা নেই, আমাদের সুয়ারের লাইনের অবস্থা, পয় নিষ্কাশনের অবস্থা খারাপ। আমাদের রাস্তাগুলি এত ন্যারো যে এই রাস্তা থেকে 2টা রিক্সা গেলে একটা মানুষ হাঁটতে পারে না, পথচারী চলাচলের জন্য একটা ফুটপাথ পর্যন্ত নেই। আল্লাহ যদি আমাকে দায়িত্ব দেন আপনাদের সেবা করার, ইনশাআল্লাহ এই গোটা পিরোজপুর পৌরসভাকে আমরা আধুনিকায়নের পাশাপাশি আমরা পিরোজপুরের সকল ধরনের নাগরিক সেবাকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের দেশের অর্ধেক হলো নারী, অর্ধেক হলো নারী, কিন্তু নারীরা সর্বক্ষেত্রে সমানভাবে তাদের মর্যাদা পাচ্ছেন না। ইনশাআল্লাহ আমরা তাদের মর্যাদা এবং যোগ্যতার অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং প্রত্যেকটি নারীকে আমরা সুশিক্ষিত এবং ট্রেন আপ করবো, যাতে করে তারা সমাজের বোঝা না হয়ে সম্পদে রূপান্তরিত হয়। একই সাথে আমাদের যুবক এবং তরুণদের যারা দক্ষ জনশক্তি নয়, যারা দেশেও ঠিক মতো কাজ করতে পারে না, বিদেশে গেলেও কাজ করতে পারে না, আমরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে আমাদের তরুণ যুবকদের আমরা দক্ষ জনশক্তি হিসাবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আরো কিছু পয়েন্ট ছিল, সব কথা এখন বলতে পারছি না সময়ের অভাবে। আমি যে কথা বলে শেষ করতে চাই, যে আসুন, যে কথাটি শুরুতে বলেছিলাম, আসুন আমরা এবার, বাংলাদেশ গত 54 বছরে অনেক রক্ত দিয়েছে, অনেক আন্দোলন করেছে, অনেক সংগ্রাম করেছে, অনেক জীবনও দিয়েছে। আমাদের এই মূল্যবান জীবনগুলি একে একে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের আবু সাইদেরা, আমাদের মুগ্ধরা, আমাদের হাদিরা বারবার জীবন দিয়ে আমাদের স্বাধীনতা ধরে রাখার চেষ্টা করছে, বারবার বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টা করছে। আমরা যদি তাদের এই রক্তকে বৃথা যেতে দেই, তাহলে বাংলাদেশে যেমন আর কোনো বীর যোদ্ধা তৈরি হবে না, বাংলাদেশের পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আসুন ভাইরা, আসুন আমরা এবার একটা ঐক্যের রাজনীতি করি, আমরা ঐক্যের রাজনীতি করি। আল্লাহ না করেন আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে যাবে, বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে। এই বাংলাদেশকে এই অতল গহ্বর থেকে টেনে তোলা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আর দুটি কথা বলে শেষ করবো, যদি পিরোজপুরের জনগণ আমাকে